আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল ব্যথা নিরাময়। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমিয়া আহমেদ হুমা। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আপনাদের সকলের প্রিয় মুখ ব্যথার জাদুকর ডক্টর রেস চক্রবর্তী, বাত ব্যথার প্যারালাইসিস রিহ্যাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক ফিজিওথেরাপি বিভাগ, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। যদি আমাদেরকে প্রশ্ন করতে চান, স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু ছোট ছোট কয়েকটা প্রশ্ন করে একটু জানতে চাইবো আমাদের ব্যথার সমস্যার সমাধানের উপায়। তার মধ্যে একটু বলি যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট আজকাল অনেক বেড়ে গেছে। এদের এক টাইমে যে দেখা যায় যে হাত পা বেঁকেও যাচ্ছে, তো এই পেশেন্টদের জন্য কি বলবেন? খুব গুড কোশ্চেন। অ্যাকচুয়ালি যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা জানি যে আমাদের ছোট ছোট জয়েন্টগুলো ইনভলভমেন্ট হচ্ছে। প্রথমত এটা ব্যথা হতে পারে। তো যদি দেখা যায় যে সিমেট্রিক্যাল কোনো জয়েন্টগুলো অটোমেটিক ব্যথা হচ্ছে এবং ফুলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার চান্স সব থেকে বেশি। সকালে ঘুম থেকে উঠে দেখলো যে মাঝের আঙুলটা জয়েন্টটা একটু ফোলা, দুই হাতেই ফুলে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যেটা হতে পারে। তো যদি আমরা আর্লি স্টেজে যদি এটা সঠিক ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু ভবিষ্যৎ যেটা ক্ষতিগ্রস্ত হয়, যেটা ডিফর্মিটি, যেমন দেখবে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের কিন্তু একসময় লাস্ট স্টেজে হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছে, রিস্ট জয়েন্ট বেঁকে যাচ্ছে, এলবো জয়েন্ট বেঁকে যাচ্ছে, সব কিছু আস্তে আস্তে হাতের পায়ের সমস্ত আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে। তো এই কারণে আমরা বলি আর্লি স্টেজে যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে এটা ভালো রেজাল্ট, এবং সে কখনো ডিফর্মিটি তার হবে না, ডিসএবিলিটি আসবে না। সেটা কি ফিজিওথেরাপি, সঠিক সময় ফিজিওথেরাপিটা ভালো কাজ করে। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট কিন্তু আপনি মেডিকেশন প্রয়োজন হতে পারে, মেডিকেশনের পাশাপাশি মাস্ট ফিজিওথেরাপি লাগবে। সুস্থ হয়ে গেলেও আপনাকে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, কারণ এক্সারসাইজ একমাত্র ওষুধ যা আপনার শরীরের ন্যাচারাল মেডিসিন প্রোডাকশন করে রোগটাকে কন্ট্রোলে রাখতে পারে। সো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীরা সঠিক সময় ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে আসতে পারে, তাহলে বেঁকে যাবে না। যাদের খারাপ অবস্থানে চলেছে তাদেরকেও দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে আসতে হবে। ধন্যবাদ। অনেক পেশেন্টের গায়ে ব্যথার কারণে ডক্টর দেখায় জানা যায় যে হাড্ডি ক্ষয়ে গেছে বা খেয়ে গেছে, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি যেটা বলেছে আপনার অনেক সময় যে হাঁটু ব্যথা হচ্ছে বলে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে এই জন্য ব্যথা হচ্ছে, এটা আসলে একটা মিস ইনফরমেশন। হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এই জন্য হাঁটু ব্যথা হচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে কোমর ব্যথা হচ্ছে, হাড় ক্ষয় হয়ে যাচ্ছে শোল্ডার ব্যথা হচ্ছে, এগুলো সব ভুল ইনফরমেশন। ব্যথা কেন হচ্ছে সেটাকে খুঁজে বের করেন, হাড় ক্ষয় হয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, হাড় ক্ষয় কোনটা? হাড় ক্ষয় দুইটা ভাবে হয়। একটা হচ্ছে ডিজেনারেশন, যেটা ন্যাচারাল প্রসেস। আপনার বয়স যখন বাড়বে আপনার হাড় কিন্তু উইকনেস আসতে থাকবে, দুর্বলতা আসবে, এটা কিন্তু স্বাভাবিক, এটার জন্য কখনো ব্যথা বেদনা হবে না। এটা একটা দিক। আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা হাড়ের ক্ষয় রোগ। দিস ইজ নট ক্ষয়, ক্ষয় রোগ। ক্ষয় রোগ এবং ক্ষয় এক জিনিস না। তো ক্ষয় রোগ যখন হচ্ছে এটা কিন্তু ডেঞ্জারাস, তখন ভেঙে যেতে পারে এবং এটা কোনো মৃত্যু পর্যন্ত হতে পারে। ধন্যবাদ। একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে লাবণী হাসান। আমার বয়স 30 বছর। আমার কয়েক মাস ধরে ডান হাতের কনুইতে অনেক ব্যথা করতেছে। বিশেষ করে যখন আমি কোনো কিছু ধরতে যাই বা হাত দিয়ে কোনো কিছু চাপ দেই, তখন হচ্ছে ব্যথাটা আমার বেড়ে যায়। আর রান্না বা যখন ঘরের কোনো কাজ করি তখন সমস্যাটা আরো বেশি হয়। আর মাঝে মাঝে মনে হয় যে শক্তি অনেক বেশি কমে যাচ্ছে। এখন আগে আমার এরকম কখনোই হয়নি। জি, এখন এটা কেন হচ্ছে? এটা কি কোনো জয়েন্টের কোনো সমস্যা? কোনো চিকিৎসা করেছেন আপনি? জানতে চাচ্ছি। কোনো ডক্টরের কাছে গিয়েছেন? আগে চিকিৎসাও নেই, আগে এরকম সমস্যাই হয়নি আগে। আপনার বয়স কত বললেন? 30 বছর। 30 বছর। আপনার ঘাড়ে কোনো ব্যথা হয়? না না, ঘাড়ে হয় না, ওই কনুই থেকে হাতে এই। আচ্ছা আচ্ছা। ঝিঝি করে? হাত কি ঝিঝি করে? না, ঝিঝি করে না। আমি যখন কোনো কিছু ধরতে যাই করি তখন আর কি বেশি ব্যথাটা হয়। নরমাল সময় আর কি তেমন একটা হয় না। যে আপনি রান্না ছাড়া আর কি কাজ করেন? এমনি কোনো অন্য কোনো কাজ করেন? ঘরের যে ঘর গুছানো মানে বা চাকরি করেন না? এই কম্পিউটার বা মোবাইলে এগুলো কাজ করেন খুব? জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, ওনার যেটা হচ্ছে এটা তার কনুই থেকে ব্যথাটা হাতের দিকে চলে যাচ্ছে। এটা টেনিস এলবো হতে পারে। যারা রান্না বান্না বেশি করে বা ডান হাতের কাজ বেশি করে, অনেক সময় কি আমাদের টেন্ডনে একটা ইনফ্লামেশন হয়, ব্যথা হয়, এটা থেকে আমরা টেনিস এলবো বা গল্প এলবো। যেহেতু এটা আসলে টেনিস খেলার প্লেয়ারদের খুব বেশি হয়, যে কারণে আসলে যারা মহিলারা ঘরে কাজ করে তারা রান্না বান্না বেশি করলে তখন তাদের এটা হতে পারে টেনিস এলবো। তো এটা ফিজিওথেরাপি ভালো কাজ করবে এবং ঘাড় থেকেও আসতে পারে, যেহেতু ব্যথাটা শিফট করছে, সো ঘাড় থেকেও আসতে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে একটু ফিজিওথেরাপি চিকিৎসা ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। এই হাতের ব্যথা থেকে হলো অনেক দিন দেখা যায় যে রিস্টে খুব ব্যথা, অনেকের রিস্ট দিয়ে কাজ করতে পারে না, আবার কোনো কিছু গ্রিপ করতেও কষ্ট হয়, এই পেইনটা সম্পর্কে যদি একটু বলতেন। রিস্ট মুভমেন্ট যেটা হাতে রিস্টের বিভিন্ন কারণে আর্থ্রাইটিস থেকে হতে পারে বা অতিরিক্ত স্ট্রেচিং এর কারণে, অতিরিক্ত ইউজের কারণে, অনেক সময় যে এই জয়েন্টটা অতিরিক্ত ইউজ হচ্ছে বা প্রেশার ক্রিয়েট করছে, অনেকে দেখবেন যে হাঁটু ব্যথা আছে তার জন্য সে হাত বেশি ব্যবহার করছে, হাতে ভর দিয়ে দিয়ে উঠছে, তখন কিছু আমাদের জয়েন্টগুলো কার্টিলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন কার্টিলেজে ফ্লুইড, ন্যাচারাল ফ্লুইডটা সিক্রেশনটা বন্ধ হয়ে তখন তার রিস্ট জয়েন্টে ব্যথা হতে পারে। আচ্ছা, ধন্যবাদ। একটু ঘাড়ের ব্যথার কথা একটু জিজ্ঞেস করবো, যে অনেকের ঘাড়ের ব্যথার কারণে দেখা যায় যে বুকে ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, এটার থেকে পরিত্রাণের উপায়টা কি? ঘাড়ে ব্যথা থেকে তার বুকে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে। কিভাবে হচ্ছে সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে তার পরিত্রাণের অবশ্যই ব্যবস্থা আছে, কিন্তু আইডেন্টিফাই না করতে পারলে পরিত্রাণের ব্যবস্থা নেই। যদি আমরা দেখি মাথা ব্যথা হচ্ছে ঘাড় থেকে, তাহলে বুঝতো আপার সার্ভাইকালের ডিসপোলাপস আছে, পেছন দিকে ডিসপোলাপস। সাধারণত যারা বেশি কম্পিউটারে কাজ করছে বা মোবাইল ইউজ করছে তাদের কিন্তু এই মাথা ব্যথার সম্ভাবনা অনেক বেশি, এবং অনেকে আছে এটার জন্য আছে বলছে তার আসলে মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের জন্য ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এটা হচ্ছে ঘাড় থেকে হতে পারে। এবং চেস্ট পেন হতে পারে যদি লোয়ার সার্ভাইকালের ডিসপোলাপস হয়, তাহলে সেটা আসলে ফিজিওথেরাপির একমাত্র সলিউশন, কোনো ওষুধ এটা ভালো হয় না। ধন্যবাদ। আরেকটা ফোন চলে এসেছে, নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে সমস্যাটি বলে ফেলুন। আমার নাম আফসানা রহমান, আমার বয়স 28 বছর। জি। তো আমার অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে বা হাঁটুতে ব্যথা করে, আবার অনেক সময় শুধু ব্যথা কটকট শব্দ ছিল না, কিন্তু বর্তমানে কটকট শব্দও দেখা যাচ্ছে ব্যথার সাথে, এবং সিঁড়িতে উঠতে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয়। জি। আপনার বয়স কত বলেছেন? কোন ধরনের সমস্যা হতে পারে ঠিক স্যার? বয়স কত আপনার? বয়স কত? আপনার বয়স কত? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার বয়স 28 বছর। 28 বছর। যে কোনো ট্রিটমেন্ট করেছেন? কোনো ট্রিটমেন্ট নিয়েছেন? না, আমি আগে কখনো কোনো ট্রিটমেন্ট নিই নাই। জি, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। দেখেন, ওনার যেটা হাঁটুতে কটকট করে শব্দ হয়, হাঁটুতে ব্যথা হচ্ছে, এটা ওনার কোমরে মেরুদণ্ডে প্রবলেম আছে। মেরুদণ্ডের কারণে পায়ের শক্তি কমে যাচ্ছে। তো শক্তি কমে গেলে সিঁড়িতে ওঠানামা করতে গেলে আমাদের কিন্তু হাঁটুর মধ্যে ইনজুরি হচ্ছে, এবং ইনজুরি কারণ হাঁটুর মধ্যে কার্টিলেজ থাকে, সেটা তখন ভেঙে যাচ্ছে, এখানে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেখানে ইনফ্লামেশন হচ্ছে, আস্তে আস্তে ওখানে ফ্লুইড সিক্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, জেলটা শুকায় যাচ্ছে, তখন তার কট শব্দ করবে, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে হতো। এটা ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি। তো অবশ্যই মেরুদণ্ড চেক করে নেওয়া উচিত, কারণ হাঁটুতে সমস্যা মানে বুঝতে হবে মেরুদণ্ডে প্রবলেম, নাহলে হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স খুবই কম। 1% ক্ষেত্রে হাঁটুতে প্রবলেম হয়, 99% ক্ষেত্রে মেরুদণ্ডের কারণে হাঁটু ক্ষতিগ্রস্ত হয়। দর্শক, আমি আপনার সার্চ করব, আপনার কোমরের সমস্যা থাকতে পারে, এটা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরের ট্রিটমেন্ট করতে হবে। অবশ্যই এটা এমআরআই করে দেখে নিন। ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। ফিজিওথেরাপিকে মাসলকে স্ট্রং করেন, দেন আপনি যত খুশি সিঁড়িতে উঠতে পারবেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। একটা বিরতি নিয়ে নিচ্ছি, আবার আলোচনায় ফিরে আসবো। শুধু দর্শকবৃন্দ, নিয়ে নিলাম একটা ছোট্ট বিরতি। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো এসপি হসপিটাল ব্যথা নিরাময়। ততক্ষণ আমাদের সাথে থাকুন, চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। শুধু দর্শকবৃন্দ, বিরতির পর ফিরে এলাম এটিএন বাংলার জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল ব্যথা নিরাময়। কথা বলছিলাম অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। আলোচনায় যাওয়ার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। আমাদের ফোন এসেছে। হ্যালো, লাইনটা বোধহয় কেটে গেছে। দর্শক, আপনি আবারও চেষ্টা করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আচ্ছা, একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমাদের পিএলআইডির পেশেন্টদের অনেকের কথা হচ্ছে পিএলআইডির অপারেশন না করলেও ব্যথা, অপারেশন করলেও ব্যথা। পিএলআইডি থেকে ব্যথা কি করে মুক্তি পাবো? ধন্যবাদ। অ্যাকচুয়ালি পিএলআইডি মানে হচ্ছে প্রলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। বিষয়টা হচ্ছে কি, আমাদের যে ঘাড় থেকে কোমর পর্যন্ত ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুটার মাঝখানে একটা করে টিউব থাকে, যার কারণে আমরা সামনে পিছনে দুলে কাজ করতে পারি। সো এটা একটা ইলাস্টিসিটি থাকে। তো সারাদিন আমরা সাধারণত সামনে ঝুঁকেই কাজ করি, ফলে কোমরের ঠিক নিচের পোর্শনগুলো অতিরিক্ত স্ট্রেচিংয়ের কারণে এই টিউবগুলো ফাটল ধরে। ফেটে যখন লিকেজ করে, লিক দিয়ে যখন জেলটা বেরো যায়, টিউব থেকে যে নিউক্লিয়াস থাকে, জেলি থাকে, এটা বের হয়ে স্পাইনাল ক্যানেলের মধ্যে চলে যায়। এটাকে বলা হয় স্লিপ ডিস্ক বা পিএলআইডি। এটা গিয়ে নার্ভে চাপ দিচ্ছে। তো যত হাঁটাচলা করবে তত এই জেলটা বেশি বেরোবে, জেল যত বেশি বেরোবে পেশেন্টের কমপ্লেন তত বাড়তে থাকবে। তো অপারেশন করে যদি ডিস্ক কাটা হয় তাহলে আবার বেরোবে, কারণ ছিদ্র তো আছেই। তো যে কারণে যে অপারেশন করে রোগীরা আসলে সাকসেসফুল হয় না। একটা অপারেশন করলে বলে আবার অপারেশন করতে হবে, বারবার রোগীরা প্রতারিত হচ্ছে। তো যে কারণে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেস্ট হচ্ছে মূল ট্রিটমেন্ট। যেমন হাড় ফেটে বা ভেঙে গেলে আপনাকে প্লাস্টার করতেই হবে, যাই আপনি করেন। অপারেশন করলেও প্লাস্টার করতে, অপারেশন না করলেও প্লাস্টার করতে। ঠিক তাই মেরুদণ্ডের রোগীদের, কোমর ব্যথা, পিএলআইডি রোগীদের রেস্টে থাকতে হবে। সেই রেস্টটা বিভিন্ন টাইপের হতে পারে। এই কারণে বলা কনজারভেটিভ ট্রিটমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি। তো যেটা আমরা রেস্টে রেখে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে 100% নির্মূল করা সম্ভব। সো কোমর ব্যথা রোগী বা পিএলআইডি রোগীদের যে পিএলআইডি অপারেশনের কোনো প্রয়োজন নেই, আমরা 100% রোগীকে অপারেশন ছাড়া সুস্থ করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। আরেকটা পেশেন্ট পাওয়া আচ্ছা, আমি কথা বলবো, কিন্তু আমাদের একটা ফোন চলেছে, আমি মাঝখানে নিয়ে নিচ্ছি ফোনটা। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন?
জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি কামরুজ্জামান শাওন বলছি। আমার বয়স আনুমানিক 35 বছর। আমি গার্মেন্টসে চাকরি করি, সুপারভাইজার হিসেবে আছি গত 8 বছর যাবত। আমাদের দাঁড়িয়ে কাজ করতে হয় অনেক সময়, সব দিনের বেশি সময় আমাদের দাঁড়িয়ে কাজ করতে হয়। এর ফলে দেখা যাচ্ছে যে আমার পা অনেক ব্যথা হয়ে যায়, মাংসপেশিতে টান লাগে, আর যখন কাজ শেষে বের হই তখন হাঁটতে খুব সমস্যা হয়, আর সিঁড়িতে উঠতেও সমস্যা হয়। এই বিষয়ে একটু ডক্টরের পরামর্শ নিতে চাই। জি ধন্যবাদ। আসলে মাংসপেশির সমস্যা? জি আমরা বুঝতে পেরেছি, এটা দুইটা সমস্যা। একটা হচ্ছে না মাসল উইকনেস, বডির ফিটনেসটা কম, যে কারণে সে দাঁড়ায় থাকার জন্য যে শক্তি দরকার সেটা কাজ করছে না, ফলে কি হচ্ছে তার মেরুদণ্ডে ফাটল ধরেছে এবং যে কারণে তার জেলটা আস্তে আস্তে লিকেজ হচ্ছে। এই কারণে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে ব্যথা বেড়ে যাচ্ছে, মাসলগুলো টায়ার্ড হয়ে যাওয়ার কারণে। তো এখানে সমাধান হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে এবং লিকেজটা চেক করে এটাকে রিপেয়ার করতে হবে। সো রেস্ট লাগতেও পারে, না করলেও চলে। যদি ছোটোখাটো ইঞ্জুরি আমরা রেস্ট না দিয়ে বলি মাসলকে বিল্ড আপ করেন। মাসল হচ্ছে আসল। যেমন একটা বিল্ডিং দাঁড়ায় থাকবে সারা জীবন, 50 বছর 100 বছর, ডিপেন্ড করবে তার মাসেল পাওয়ার, মানে তার পিলারের শক্তির উপরে। পিলার যদি দুর্বল তো বিল্ডিং কলাপস করবে, যেটা রানা প্লাজা করলো, 20 বছরের মধ্যে বিল্ডিং ভেঙে পড়ে গেল। কিন্তু অনেক বিল্ডিং আছে 150 বছর দাঁড়ায় আছে কিন্তু ভাঙে না। ঠিক তাই একটা মানুষ কিন্তু দেখা যাচ্ছে ইয়াং বয়স 35-40 বছর বয়সে পড়ে যাচ্ছে, আবার 80 বছর 90 সারাদিন কাজ করছে। অনেক দেখবেন সিকিউরিটি গার্ড আছে, বয়স অনেক বেশি, বাট সে কিন্তু চাকরি করছে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা, কারণ তার পাওয়ার আছে। তো দর্শক আপনি আপনার চেষ্টা করে আপনার মাসলকে স্ট্রং করতে হবে। এটা মাসলের অসুস্থতা না, এটা নার্ভের কারণে মাসল টায়ার্ড হয়ে যাচ্ছে এবং মাসল দুর্বল আছে। মাসলকে স্ট্রং করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। সেম টাইপের কাছাকাছি সমস্যা বোধহয় জিবিএস পেশেন্টদেরও হয়ে থাকে, এই ব্যাপারটা নিয়ে একটু যদি বলতেন। জিভিএসটা তো সেটা একটা ভাইরাস, যেটা তার মাসেলটা, তার নার্ভ, অটোমেটিক নার্ভটা নষ্ট হয়ে যাচ্ছে। নার্ভটা অকেজো হয়ে যাওয়ার কারণে তার মাসেলগুলো কাজ করছে না, ফাংশন দিচ্ছে না। তো মাসেল প্যারালাইসিস হয়ে যায় জিভিএস এর কারণে। প্যারালাইসিস মাসেল আবার কিন্তু সচল হতে শুরু করে এবং এখানে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি দিয়ে সেটাকে আমরা সুস্থ করি। তো জিবিএস রোগী আমরা প্রচুর পরিমাণে পেয়ে থাকি, বিশেষ করে ইয়াং বয়সের জিবিএসটা হওয়ার চান্স সব থেকে বেশি। তো জিবিএসটা সাধারণত 0 থেকে 20 দিনের মধ্যে এটা খারাপের দিকে যেতে থাকে, তারপর আবার এটা ধর্মশী আবার ন্যাচারালি সে ভালো হতে থাকে, বাট এই সময়টা থাকে সঠিক ফিজিওথেরাপিটা দিতে হয়। আচ্ছা, আরেকটা ফোন আসছে, আমি একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? ব্যথা, এটা শুনতে পাচ্ছেন দর্শক? ব্যথা, এটা কিসের জন্য বা কেন? কোথায় ব্যথা? ব্যথাটা কোথায় আরেকবার বলেন। বলছি হাতের গিরায় গিরায় কি ব্যথা, আঙ্গুলের গিরায় গিরায় ব্যথা। আচ্ছা আচ্ছা, কতদিন যাবত ব্যথা হচ্ছে? জি, কতদিন যাবত ব্যথা? প্রায় 1 মাস এরকম। চিকিৎসা করেছেন কোনো চিকিৎসা করিয়েছেন? জি, কাউকে দেখিয়েছেন? ডক্টর দেখিয়েছেন? ডাক্তার আমার আগে দেখাইছিলাম, কিন্তু এখন আর দেখাই নাই। তবে প্রায় 15 দিন যাবত আমার হাতে এরকম ব্যথা, মানে হাতের আঙ্গুলে। জি বুঝতে পারছি, ধন্যবাদ। আমার উত্তরে দেখেন, হাতের আঙ্গুলে যেটা ব্যথা হতে পারে দুইটা কারণ। একটা ঘাড় থেকে ব্যথা আসতে পারে, একটা হচ্ছে আর রিমাটয়েড আর্থ্রাইটিস কারণে হতে পারে। আমাদের জানতে হবে যে ব্যথাটা কেন হচ্ছে। উনি জানতে চাচ্ছে যে কেন ব্যথাটা, তাহলে জানার জন্য আমাদের কি করতে, ঘাড়ে এমআরআই করতে হবে, একটা রক্ত পরীক্ষা করতে হবে যে তার আরএফ ফ্যাক্টরটা পজিটিভ আছে কিনা এবং ঘাড়ে কোনো ডিসপলাপস আছে না। ঘাড়ে যদি ডিসপলাপস বেশি থাকে সেক্ষেত্রে হাতের মাসেল দুর্বল হয়ে যায় এবং সেক্ষেত্রে জয়েন্ট, মাসেল সমস্ত জায়গা আস্তে আস্তে খারাপ হতে থাকে, কার্টিলেজ ড্যামেজ হতে থাকে। আর যদি রিমাটয়েড আর্থ্রাইটিস থাকে সেটা অটোমেটিক জয়েন্টগুলো ফুলে যাবে। যদি ফুলে না গিয়ে ব্যথা হয় তাহলে বুঝতে হবে ঘাড় থেকে আসতেছে, আর যদি ফুলে যায় তাহলে বুঝতে হবে রিমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে রোগীকে দেখতে হবে। দর্শক আপনি সার্চ করতে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখেন, ফিজিওথেরাপি চিকিৎসা নেন, তিনি আপনাকে বলে দিবে এটা ঘাড় থেকে না হাত থেকে। যদি রিমাটয়েড আর্থ্রাইটিস তার ট্রিটমেন্ট দিবে ফিজিওথেরাপি, যদি ঘাড় থেকে সেটাও চিকিৎসা আছে, ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এই এমআরআই এর ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আপনার হসপিটালে একটা নতুন ধরনের এমআরআই আছে, জি, যেটা আমরা ওপেন এমআরআই। আসলে অনেকে ক্লোজ এমআরআই ঢুকতে ভয় পায়, যে কারণে আমরা এসপি হসপিটালে ওপেন এমআরআই নিয়ে এসেছি, জাপানের হিটাসি কোম্পানি থেকে ওপেন এমআরআইটা নিয়ে আসে এবং এই এমআরআইটা চমৎকার, কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস, সো যে কেউ এটা করতে পারে। বাইরে থেকে অনেক রোগী এসে এখানে এমআরআই করছে। ধন্যবাদ। আর আপনি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করেছেন একটা লক্ষ্যে, এটা কতদূর? জি, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স আমাদের কিন্তু রানিং আছে। এবার নতুন ব্যাচ 6 নম্বর ব্যাচ আমাদের আসছে। এবার যারা ইন্টারমিডিয়েট পাস করছে, গতবার যারা পাস করেছে তার আগের বছর, এদের জন্য এই বছর তাদেরকে মানে জাস্ট অ্যাডমিশন টেস্ট চলছে। তো দর্শক যারা আমাদের স্ক্রিনের সামনে বসে আছেন, গার্জিয়ান বা স্টুডেন্ট যারা আছেন, যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, তারা চিন্তা করছেন কোথায় ভর্তি হবেন, তাদের আমি বলবো চোখ বন্ধ করে
ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, যেটা এসপি হসপিটালের একটা একাডেমিক প্রতিষ্ঠান, এখানে আপনার অ্যাডমিশন দিয়ে এখানে ভর্তি হতে পারেন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি করবে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, এবং এখান থেকে পাশ করলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট হবেন এবং ব্যাচেলর কমপ্লিট করলে আপনি বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট হয়ে দেশে বিদেশে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। সো বেকারত্ব মুক্ত প্রফেশন যেটা ফিজিওথেরাপি, বাংলাদেশ না সারা পৃথিবীতে এখন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এবং মানুষের ডিমান্ড, যে আসলে মানুষ আস্তে আস্তে এত পরিমাণে মেকানিক্যাল ব্যথা বেড়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যা বেড়ে যাচ্ছে, যে কারণে ফিজিওথেরাপির বিকল্প না। যেমন ব্রেন স্ট্রোক করলে ফিজিওথেরাপি লাগবেই, ব্যথা বেদাতে যত রকমের ব্যথা আছে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, রিমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, জিভিএস, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থোপেডিক স্কেচ, ভাঙা চোরা, যত রকম ক্ষেত্রে ফিজিওথেরাপির কিন্তু বিকল্প না, ফিজিওথেরাপি লাগবেই। সো দিন 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 এটা ডিমান্ড বেড়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞেস করেন যে আপনার হসপিটালে দেখাতে হলে যারা ঢাকার বাইরে থাকে এসে থাকার ব্যবস্থা বা কিভাবে আপনার সাথে যোগাযোগ। জি, আমাদের আসলে এখানে থাকার সুন্দর ব্যবস্থা আছে, আমাদের গেস্ট হাউস আছে যেখানে পেশেন্ট বা পেশেন্টের রিলেটিভরা থাকতে পারবে। এখানে ভাড়াটাও খুবই চমৎকার, খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা আমরা এখানে করে থাকি রোগীদের জন্য। আমাদের নিজস্ব ক্যান্টিন কিচেন আছে, তারা সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার দর্শক যদি আমাকে দেখাতে চান, এসএস কল এসপি হসপিটালের নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল দিয়ে আসতে পারেন, অথবা আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমার সঙ্গে কথা বলে আসতে পারেন, অথবা গুগলে যদি এসপি হসপিটাল ঢাকা সার্চ দেন সেখানে কিন্তু আমাদের ডিটেলস পেয়ে যাবেন। আমার নাম্বারটা বলছি, লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন, 0179-355-7825। আমার একবার বলছি, 0179-355-7825। এই নাম্বারে ফোনে সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তাই বিদায় নিতে হবে। আমাদের জন্য থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের আপনাকেও ধন্যবাদ। সেই দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে জানি, এই জন্য আমরা বারবারই চলে আসি আপনাদের সমস্যা সমাধানের লক্ষ্যে। যারা আজকে দেখতে পারেননি এই সময়, অবশ্যই আগামীকাল ভোর 6:30টার সময়, আগামীকাল মঙ্গলবার, এই অনুষ্ঠানের পুনঃপ্রচারটি দেখে নেবেন, মিস করবেন না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।